হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে জামিন। জামিন আসলে কি? জামিনটা আসলে কেন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আসলে প্রথমে বলে রাখি, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়, সেটা হতে পারে মিথ্যা অথবা সত্য। তাহলে আসুন, কারো বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়, সেটা আপনি ধরে নিলাম মিথ্যা হোক অথবা ধরে নিলাম সত্য হোক, কিন্তু আসামিকে কিন্তু জামিনে আসতে হবে। জামিনে যদি না আসতে পারে, তাকে কিন্তু পুলিশ হয়রানি করবে, অর্থাৎ তাকে পুলিশ অ্যারেস্ট করবে, তাকে পুলিশ জেলে রাখবে। অথবা কেউ যদি অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে যদি তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ অ্যারেস্ট করে ফেলে, তাহলে হচ্ছে সে জামিন নিতে পারা অথবা জামিন নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত ব্যাপার, সে বিষয়ে আজকে আলোচনা করব। আসলে দেখুন, আমাদের দেশে প্রতিনিয়ত ফৌজদারি মামলা, অর্থাৎ যেগুলো ক্রিমিনালস মামলা বলা হয় যেগুলাকে, সেটা মিথ্যা হতে পারে অথবা সত্য হতে পারে। ক্রিমিনালস মামলাগুলো হচ্ছে নর্মালি হচ্ছে সেটা পলিটিক্যালি, রাজনৈতিকভাবে প্রতিহিংসা থেকে শুরু করে, অথবা কারোর সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, অথবা কারো নিয়ে টাকা পয়সা নিয়ে লেনদেন নিয়ে ঝামেলা, অথবা কেউ কাউকে শত্রুতামি করে হচ্ছে বর্তমানে ফৌজদারি মামলাগুলো সাধারণত দিয়ে থাকে। সেটা সত্য মিথ্যা আদালত প্রমাণ করবে। কিন্তু আসুন, যখন আপনার বিরুদ্ধে কেউ মামলা দায়ের করলো, আপনি অ্যারেস্ট হলেন অথবা আপনি অ্যারেস্ট হলেন না, আদালত আপনার বিরুদ্ধে সমন জারি করলো, অতএব আপনি হাজির হলেন না এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিল, পুলিশ আপনাকে খুঁজতেছে, তাহলে আপনার করণীয় কী? আসলে জামিন নেওয়া অথবা জামিন পাওয়া প্রত্যেকটা আসামি বলেন, প্রত্যেকটা মানুষ বলেন, তাদের এটা এক ধরনের মৌলিক অধিকার বললে চলে। অর্থাৎ তার বিরুদ্ধে কেউ যদি অভিযোগ দায়ের করে, তাকে আদালত কিন্তু প্রমাণ করার জন্য সুযোগ দিবে যে সে কি আসলে অপরাধী কিনা নাকি নির্দোষ। তো সেই জন্য কেউ যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে তাকে নির্দিষ্ট একটা সময় পর যদি তার যে অপরাধ অর্থাৎ যে অভিযোগটি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, সেটা যে ধারাগুলো রয়েছে সেটা যদি বেলেবল হয়, তাহলে তাকে আদালত শীঘ্রই হচ্ছে জামিন চাওয়ার মাধ্যমে, অর্থাৎ যদি কেউ যদি তার পক্ষ হয়ে একজন অ্যাডভোকেটের মাধ্যমে জামিন চায়, তাহলে আদালত তাকে দ্রুত জামিন দিয়ে দেবে। আর যদি সে অপরাধের যে ধারাগুলো রয়েছে সেটা যদি নন ভেলেবল হয়, অর্থাৎ জামিন অযোগ্য হয়, তো সেক্ষেত্রে অ্যাডভোকেটের মাধ্যমে চাইলে জামিন দিতেও পারে, নাও দিতে পারে, সেটা আদালতের ইখতিয়ার। যেহেতু এখানে নন ভেলেবল অর্থাৎ জামিন অযোগ্য কিছু ধারা রয়েছে, তো এই জন্য জামিন আদালত দিতেও পারে, নাও দিতে পারে। তো সেক্ষেত্রে জামিন বারবার যখন চাইবে, অ্যারেস্টকৃত আসামির ক্ষেত্রে একটা সময় নিম্ন আদালত জামিন দিয়ে দেয় নর্মালি। তো সেক্ষেত্রে যখন কেউ যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে অথবা সে যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করে, গুরুতর আঘাত এই টাইপের কিছু, তাহলে আদালত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে যদি অ্যারেস্ট করিয়ে থাকে, নির্দিষ্ট কিছু সময় তাকে জেলে রাখার পর অবশেষে একটা সময় পর তাকে জামিন দেয়। আর যদি তাকে অ্যারেস্ট না করে, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তার বিরুদ্ধে যদি সমন জারি করা হয় অথবা ওয়ারেন্ট দেওয়া হয়, তাহলে সে কি করবে? জামিনটা তো অবশ্যই তাকে নিতে হবে, না হয় পুলিশ তাকে অবশ্যই অ্যারেস্ট করবে, হয়রানি করবে, তাকে লুকিয়ে থাকা লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে যদি যারা অভিযোগে অভিযুক্ত আছেন, যে আপনি দুই ধরনের জামিন নিতে পারেন, একটা হচ্ছে নিম্ন আদালত থেকে জামিন নিতে পারেন, একটা হচ্ছে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট থেকে জামিন নিতে পারেন। এই দুই ধরনের জামিন প্রক্রিয়া রয়েছে। তো আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয়ে যায়, তাহলে আপনি নিম্ন আদালতে সারেন্ডার করেও জামিন নিতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনার অপরাধের ধারাগুলো যদি হচ্ছে বেলেবল হয়, তাহলে আদালত আপনাকে জামিন দেবে, নিম্ন আদালত। তো অবশ্যই জামিন একজন অ্যাডভোকেটের মাধ্যমে চাইতে হবে আপনাকে। তো আদালত যদি জামিন দেয় তাহলে তো দিলই, আর সেটা যদি নন বেলেবল অফেন্সের দ্বারা থাকে, তো সেক্ষেত্রে আদালত জামিন নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আদালতের নিজস্ব কিছু ইখতিয়ার রয়েছে। আদালত যদি মনে করেন আপনাকে জামিন দিবে, উনি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আপনার অ্যাডভোকেটের আর্গুমেন্টের উপর সন্তুষ্ট হয়, তো সেক্ষেত্রে তিনি আপনাকে জামিন দিলেও দিতে পারেন। তো এরপরে বলবো যে হচ্ছে কেউ যদি নিম্ন আদালতে কোর্ট সারেন্ডার করতে ভয় পায় অথবা নিম্ন আদালত থেকে জামিন পাবে না বলে মনে করে, তাহলে তাকে কি করতে হবে? তাকে অবশ্যই একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন,
অর্থাৎ হাইকোর্ট ডিভিশন থেকে সে চাইলে কিন্তু হচ্ছে 8 সপ্তাহ পর্যন্ত জামিন নিতে পারে। সে যদি হচ্ছে আগাম জামিনের জন্য আবেদন করে, এটাকে আগাম জামিন বলে। অর্থাৎ নিম্ন আদালত যখন কাউকে জামিন না দেয় অথবা নিম্ন আদালত জামিন দিবে না বলে মনে করে, তাহলে সে উচ্চ আদালত থেকে জামিন নিতে পারে। তো এটাকে বলা হয় আগাম জামিন। এই আগাম জামিনের জন্য যদি সে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আবেদন করে, তো সেক্ষেত্রে উচ্চ আদালত তাকে নির্দিষ্ট মেয়াদের, সেটা 2, 4, 5, 6 অথবা 8 সপ্তাহের জন্য জামিন দিতে পারে। এইটা হচ্ছে উচ্চ আদালতের জামিন প্রক্রিয়া। কিন্তু একটা সময় যখন উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে, তাকে আবার কিন্তু নিম্ন আদালতে আবার সারেন্ডার করে জামিন নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যে বলি যে হচ্ছে দুটা প্রক্রিয়াতে জামিন প্রক্রিয়া, তো সেটা অবশ্যই আপনারা প্রথমে নিম্ন আদালতে ট্রাই করবেন। একেবারে যদি একান্ত মনে করেন যে নিম্ন আদালত জামিন দেবে না, সেক্ষেত্রে উচ্চ আদালতে আসতে পারেন। তো এই ছিল দুটি জামিন প্রক্রিয়া। সবাইকে ধন্যবাদ আজকে জামিনের এই গুরুত্বপূর্ণ আলোচনার সাথে থাকার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, তথ্যবহুল ভিডিওতে। কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই নক দিবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আইনি বিষয়ে অলওয়েজ পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।